আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভিতর থাকা হৃৎপিণ্ডি কেঁপে উঠছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছে, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমেদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছে না, আবার চুপচাপ কথাগুলো হজমও করতে পারছে না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিরা সোফায় এসে বসতেই মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শুধালো, আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমায় একটা কলা দাও। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এক্ষুনি দাও। একটা না, 2টা কলা দাও। আকলিমা খান কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে কিছু না বলে 2টা কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বললেন, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে। মুহূর্তে যেন পায়ে ব্যথা কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো, আপু, মামুনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এভাবেই। মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকিয়েছে, তাহলে এবার সিডোর আয়লার মতো তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটা সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের 2 কাঁধে ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নেয়। মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। ততক্ষণে আরিফও নিজের শক্তি নিয়ে কোনো রকম স্থির রয়েছে। পায়ে 2-3 জায়গা ঘষা খাওয়ার আরিফের পা জ্বলছে। সেদিকে না তাকিয়ে আরিফ পিছনে ফিরে তাকাতে দেখল একটা সিঁড়িতে কলা বাকল অক্ষত অবস্থা পড়ে আছে। এর আগে সিঁড়িটাতে আবিরের পা পড়েছিল। মিম 2টো কলা খেয়ে পরপর 2 সিঁড়িতে বাকল ফেলেছে। যেমন যে কোনো একটাতে আরিফ স্লিপ খায়। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় আরিফ মনোযোগ ফোনে থাকায় মিমের কাছে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতে মিম নিজের 2 হাত ঝেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করল না। আইরিন নিজের মতো করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘদের পাশ কাটিয়ে নিজে চলে গেল। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছ? মেঘ সন্দেহ দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতে দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিংয়ে আরও 5টা চেয়ার অ্যাড করার জায়গা তুলনামূলক কম। ফুপিদের পাশে 2টি চেয়ার ফাঁকা। আবিরের পাশে একটা চেয়ার ফাঁকা। আইরিন আর মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপ্পিদের পাশে চেয়ারে বসতে বসতে মেঘকে চোখের ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির 2বার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশের চেয়ারটা ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বুনু, এখানে এসে বসো। সঙ্গে সঙ্গে আলী আহমেদ খানও বলেন, বসো বসো, খাওয়া শুরু করি। আকপাস না ভেবে আবিরের পাশে গিয়ে বসল। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিহরে উঠছে। তীর করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বুলায়। আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত দিয়ে নিজে মেঘের প্লেটের হাতে খাবার তুলে দিল। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টের শক খাওয়ার মতো আঁতকে উঠে মুহূর্তে হাত ছিটকে সরিয়ে নিয়েছে। আকস্মাৎ মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকিয়ে কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনীয় বাহিরে কেউ কোনো কথা বলে না। মিমের সাথে 2-1টা আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে
তাকিয়ে পড়েছে। আলী আহমেদ খান খাবার শেষ করে গলা খাকিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, আমি খান বাড়ির সবাই উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনে ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমদ খানের কথাগুলো আবিরের মনে সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখ মুখে অন্ধকার নেমেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়ে গেছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেবার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজিত আর ভয় একসঙ্গে কাজ করছে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, আরিফ, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাথারি ছুটছে। পিঞ্জিরা আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে কাঁপছে। আব্বু, চাচু সহ খানবাড়ি প্রায় সব সদস্যরা আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপ্পিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানের দিয়ে আবিরে যথাসাধ্য আলী আহমেদ খানকে বোঝানোর চেষ্টা করে আসছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমন্ত অবস্থা আবির কোনোভাবে নতুন কোনো ঝামেলা চায় না। বর্তমান আবিরের অবস্থা অনুসারে মেঘের কথা বাসা জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতো মিনিমাম যোগ্যতা আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমেই অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কী হবে সেটা ভেবে মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বসা আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশনও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলল। অবশেষে আবির ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমাকে এখনই বিয়ে করতে বলেছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আকপাস না ভেবে বলে উঠল, সরি আপু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গুছাতে পারবো না। আমার আরও সময় লাগবে। কতদিন? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরও 1 বছর? তুমি বাড়িতে আসছো প্রায় 1 বছর হতে চলো। তাছাড়া তোমার বিয়ের বয়স হয়েছে। তোমার আম্মু অনেক দিন যাবতই আমাকে বলছিল আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থায় বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতো যোগ্যতা আমার এখনও হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথা চিন্তা করি, তুমি প্রায় 8-9 মাস যাবত আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলাম। আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারিটা দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চলতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। এরপরে যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমি দিলাম। আবির মলিন হেসে বলল, আপনার অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছরে বিয়ে করব। তবু বিয়ের জন্য আমি কারো কাছ থেকে 1 পয়সাও নেব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠল, যদি টাকার জন্য বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো। তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাইছেন, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বলল, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁকড়ে উঠল। মুহূর্তে মাথা চিন্তারা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃদয়স্পন্দন জোরালো হতে গেছে। মনে গহীন একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু চাচু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছে? অন্যমনস্কতা আবিরের উষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। নিপুণ কৌশলে আবির নিজেকে অল্প বিস্তার হাসিটাকে আড়াল করে গুরুতর কণ্ঠে শুধালো, সে কে?
মোজাম্মেল খান অবলীলায় বলতে শুরু করলো, শাকিল সাহেবকে তো তুমি চিনোই, ওনার মেয়ে সারা কে নিশ্চয় দেখেছ, মাঝে মাঝে অফিসে আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে শাকিল সাহেব অফিসে আসছিলেন, তারপর নিজে থেকেই সারার সঙ্গে বিয়ের সম্বন্ধের কথা বলেছেন। যদি ভাইজান তেমন কিছু বলেনি, বাসা আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবাইও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ের অপছন্দ হওয়ার মতো কিছু নেই, তারা আসলেই এঙ্গেজমেন্টটাও না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে একটু করেও সুখের আভাস উকি দিয়েছিল, তা যেন মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে। পায়ে রক্ত মাথায় উঠেছে, গায়ের রক্ত টকবক করতে ফুলছে। মেঘ, তানবীরের দু ভাই বোনে অসহায় মুখ করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনে অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটু যেন হলো মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখ এঙ্গেজমেন্টের কথা শুনে সকলে থতমত খেয়ে গেছে। ফুপিরা সকলে মুখ চাওয়াচাই করছে। সবাই সবার দিকে তাকালো, আবির দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে, কপালের দুপাশে শিরা উপশিরাগুলো দ্রুতগতি লাফাচ্ছে, গলায় রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছে। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতেই সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিল। এক কাপ কফি অফার করেছে। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলে গিয়েছিল, কিন্তু পরবর্তী ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায়ই অফিসে আসতো। সে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত, আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বারও চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলেই শ্বাস টানল, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়ে হোক আর যেই সাহেবের মেয়ে হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রম সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার মেয়ে নিয়ে আপনার আলোচনা বন্ধ করুন। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বলল, তুমি কথা শেষ করতে তো দিবে। আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমরা কিছু বলা থাকলে বলতে পারো। আবির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন, এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন। বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এভাবে কথা বলিস কেন? কথা বললেই তো বিয়ে হয়ে যায় না। ওনারা তো তোর সিদ্ধান্ত জানতে চাচ্ছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাও বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপানো। আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারছি না। আমি যদি আমার সিদ্ধান্ত জানাতে চাই, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতেই ভারী কণ্ঠে বলেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলল, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজেদের মসজিদে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বাঁকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, পারলে নিজের মেয়েকে আমার কাছে দেন বিয়ে, তারপর দেখুন আপনার সিদ্ধান্ত মূল্য দেই কি না। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গড়িয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, তাতে রাজি হয়নি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুর আব্বু, বাহ, আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হতো না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোফাজ্জল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথাগুলো আবির বুঝল না।
চোখ ঘুরাতে তানবীরের চোখে পড়ল। আবির তানবীরকে দেখে সিম্পলি স্মাইল দিল। তানবীরের মুখে গাম্ভীর্যতা লেগে আছে। আবির ফুপ্পিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশেপাশে চোখ বুলাচ্ছে। ইকবাল খান, মালিয়া খান, আকলিমা খান উপস্থিত আছে বিদায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবিরে ঠাট্টার স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবাই দাওয়াত। এখন থেকে বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলো, তোরা ড্যান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিকমতো নাচতে না পারলে তোদের খবর আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতে হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচের জন্য বোনদের রীতিমতো থ্রেট দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবির করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া আমি কি দোষ করেছি? ছেলে বলে কি আমার নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি। তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দেব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিয়া খান তপ্ত স্বরে বলেন, আবির তোর আব্বুর কথা। আবির গম্ভীর কণ্ঠে শুধু বলো, আম্মু। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বলেন, ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমেদ খান কিছুক্ষণ আগে রুমে গেছে। আলী আহমেদ খানকে দেখে মালিয়া খান এবার নিজের রুমে চলে গেছে। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙ্গুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলো, মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছে, আবির ভাই রাজি হলে বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়ে মেঘের মনে সন্দেহ আছে। মেঘের প্রতি আবিরের মনের ভালোবাসা নাকি ভালো লাগা, 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করবে ফেলবে, সেসব ভেবেই মেঘের মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হয় অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ড আবির এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্মিত সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিরা আসবে শুনে মেঘ সকাল সকাল গোসল করে সাজগুজ করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিনত হয়ে গেছে। তবু আবির মেঘের চোখে গভীরে অক্লান্তি দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসল। চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, পারিপার্শ্বিক ব্যাপারে কান না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করল। মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছু পরও একটা মানুষ এতটা স্বাভাবিক কীভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়া মনোযোগ দিল। খাবার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছে। যাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়ে দিয়েছে। সন্ধ্যার পরপর মেঘ ঘুমিয়েছিল। সেই ঘুম ভেঙেছে রাত 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতে দেখল ফুপি নাম্বার থেকে 2টো কল। আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকে বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছিল। আবিরের নাম্বারটা চোখে পড়তে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে ভাসছে দুপুরের খাবার টেবিলের কথাগুলো। সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠল বড় আব্বুর পায়ে ধরা ফুপিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থা ফুপিকে কল দিল। ফুপির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথা বলল না। আরও ঘণ্টাখানেক চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটা অজানা। এর মধ্যে একবার রুম থেকে বেরিয়ে ব্যালকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুমে পেরিয়ে আবিরের দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেয়েকে হচ্ছে না, তাই 2বার রুমে ফিরে আসছে।
আবিরের নাম্বারে একবার কলও দিয়েছে, আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকের সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন 1 বছরে আজ অবধি ভয়ে রাতের বেলায় নিচে নামেনি। পানি সব প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগেই রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিয়ে মৃদু আলোতে আবিরের ঘুমান্ত দৃষ্টতা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করল। নিস্তব্ধ আঁখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করল। বৈদ্যুতিক পাখা বাতাসে আবিরের চুলগুলো উড়ছে, গাল ভর্তি দাড়িগুলো অনেকটা বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবনের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধতা পরিবেশে বাসার পাশে গাছের ডালে দুটো পাখি কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। আকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙ্গুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। সবই ছিল ঠিক, কিন্তু মেঘ হঠাৎ কান্নার সব কিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদল, ধীরে ধীরে মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মেঘের নিরবচ্ছন্ন কান্না চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের আঙ্গুলগুলো ভিজে গেছে। মেঘ কান্নার শব্দ আবিরের বুকের ভিতর তোলপাড় চলছে। মাঝরাতেই মেঘ কেন কাছে, কেউ কিছু বলল কি না, আগে আবিরের কল কেন রিসিভ করল না, সেসব ভেবেই আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙ্গুলগুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতে পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ তুই এভাবে কাঁদিস না, তোকে কিভাবে বুঝাই, তুই কাঁদলে যে আমার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। তুই জানিস না তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে ঘৃণা করে নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকে আজ আমি বহু দূরে, তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আনমনে কেঁদে চলছে। মাঝরাতে আবির মেঘকে কী বলবে, মেঘকে ডাকলে অস্বস্তিতে পড়ে যাবে, সেসব ভেবেই আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অদর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণচঞ্চলে একমাত্র শখের পুরুষ। আমার হৃদয়ে একান্ত ব্যাকুলতা, চিত্র চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদয়স্পন্দ কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনী দুচোখে পানি মুখে মায়াবী দুচোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহদিবা খান মেঘ, আপনি আমার অস্তিত্ব নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহদিবাকে উপেক্ষা করার সাধ্য এই আবিরের নেই। চিন্তা নেই লালনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন। শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিরস আঁখিতে আবিরকে আপাদমস্তক পরখ করে। নিরাশ মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অক্রূর দৃষ্টিতে মেঘকে দেখছে। চোখে উছড়ে পড়ছে প্রশান্তি। মেঘ অতি সন্দর্পণে হাঁটছে যেন কারো নজর না পড়ে। ড্রয়িং রুমে পার হয়ে 2 সিঁড়ি উঠতে পাশ থেকে ভারী পুরুষনালিত কণ্ঠস্বর ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস? মেঘ আঁতকে উঠে পাশে ফিরে তাকাতে দেখল ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘ জামার উপর দিয়ে বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে চোখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যা এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে উঠে গেছে।
সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। পর্ণার সাথে টুকিটাকি কথা বলো। মিনহাস, তামিন, মিষ্টি কারোর সঙ্গে তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকে মূলত মেঘের এই কাজ করা। তানবীর নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে, মোটামুটি হাঁটা চলা করতে পারে। এর মধ্যেই একদিন সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলী আহমেদ খানকে কল দিয়েছেন আবিরের খোঁজ খবর নেওয়ার জন্য। তাছাড়া ওনরা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন, কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমেদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছে। আবির কিছুটা সুস্থ হওয়ার পর নিজেই রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবার আবিরের রুমে যায় ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টুমির জন্য এখন আবিরের রুমে একা থাকলে মেঘ লজ্জায় রুমে যায় না। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলো তেমন যত্ন নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলো পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে, গাছগুলো আগাছা পরিষ্কার করছে আর দু বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলো, আপু সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছি। এটা তো খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছি কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবে। মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দিবে। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দিবে তোমাকে বকা? ওটা আমাকে বিশ্বাস করতে হবে। শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনও বিশ্বাস করব না। মেয়ে মুখ গোমরা করে বলো, সত্যি উনি আমাকে বকে দেন? তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করছি। বাসার মধ্যে ভাই একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলে ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলছে তারা, আল্লাহ, বিশ্বাস করো না তুমি আমাকে ভাইয়ার কথা বলছো। পর আমি একটা বিষয় গুরুত্ব দিয়ে খেয়াল করছি, তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বলে ভাইয়া যতটা ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথে নিয়ে আসে। মেঘের কপাল কুঁচকে বলো, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়া এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো না বলে দিলাম। আর বউ বাসায় আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকার ভালোবাসা থাকলে পূর্ণতা পাবি ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদের ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট, সেটা অবশ্যই তোমার নাম থাকতে হবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝেছো? বুঝেছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাইরে পাহারা দেব, ভাইয়া আসলে তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রোব পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎ উপরে হালকা তাকাতে মিম থতমত খেয়ে গেছে, সরে গেছে। মিমের এমন কাণ্ড আবির কপাল কুঁচকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? আসছি, একটু তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এখনই। আবির তড়িঘড়ি করে উপরে উঠেছে। আবিরের ভয়ে মিম নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে ব্যালকনিতে দেখে মিম আঁতকে উঠল। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদম এগিয়ে গিয়ে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো, কিছু না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে।
মিম বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টি ভয় মেঘকে আরও ডাকতে পারছে না। আবির পুনরায় বলল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেল। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমের চোখ বুলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। ব্যালকনি আবির আর মিমের কথোপকথন শুনে মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কী করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির দ্রুত কণ্ঠে শোধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকে আবিরের পাশ কেটে চলে যেতে নিল। আবির আবারও প্রশ্ন করলো, আমার রুমে কেন আসছিলি? তা আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলেই আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলে, ছাড়ুন, যাব। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলেই ছেড়ে দিব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবে, কিন্তু পাহারাদার কেন বাহিরে থাকবে? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করা বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করে নিতে হবে? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনি কে আমার লাগবে, কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিছিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে বলে যাচ্ছে। আবিরের ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো। মেঘের একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো, হঠাৎ মনে পড়ে গেল প্রায় 2-3 মাস আগে রুমের রং করার ঘটনা। ভেজা রঙে মেঘের হাত ছাপ পড়েছে। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘ চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাকে রং করাননি কেন? মেঘের কণ্ঠে আবির পিছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজে সেই দিকে তাকালো। আবির মুখে ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকে কি খেয়ে কাজ নেই? তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও পড়ে গিয়েছিলাম বলে। আবির উদাসীন কণ্ঠে বলল, বেরঙিন জীবনে রুমে রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে আকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দেব। আবির বিতর্কিত ভরা কণ্ঠে বলল, যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমনই থাকবে, মাতব্বরি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদুস্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, কথা বললে কথা শুনবি না? শুনবো, তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমে কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যে করে থাকুক না কেন তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছে। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথা হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমে 2টো দেয়াল আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে কি সেটা আর হয় কালকে বুঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেওয়ালে হাতের ছাপের দিকে একবার তাকালো, আবার পাশের 2টো দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও বলছে। মেঘ মিমকে আলতো চাপড় মেরে বলল, আমাকে বিপদে ফেলে নিজে বাঁচাও করছিস? লজ্জা লাগে না তোর? লজ্জা
যেমন বয়স নেই তেমনি মায়ের খাওয়ারও বয়স নেই। ভাইয়া যেভাবে তাকিয়েছিল ভয়ে আমার গাল শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমি বলবো জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল, সরি আপু। মেঘ ভেংচি কেটে চলে গেছে। মিম পিছনে আপু আপু ডাকছে।